হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গিয়ে বাসি ঘর বারান্দা সমস্ত ঝাড় দিয়ে নিয়ে এই যে বিছানার ওপরের যে চাদরটা আছে সেটাকে কোনো রকমে একটুখানি পেতে দিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে আগে বেলের শরবত বানালাম, সবাইকে সার্ভ করে দিলাম, নিজেও খেলাম। তারপরে আবারও এসেছি ঘরের বাকি যেটুকুনি কাজ আছে সেটাকে সারবার জন্য। তো বিছানা তো পরিষ্কার করা কোনো রকমে হয়েছিল, মানে বিছানার ওপরের খালি চাদরটাই পেতেছিলাম, ঝাড়া টাড়া কিছুই হয়নি। সমস্ত ঝেড়ে টেড়ে নিয়ে বালিশ টালিশগুলো ঠিক করে রাখলাম। এবারে ঘরে যেটুকুনি যা জিনিসপত্র আছে সমস্ত কিছু ধুলো টুলোগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই কটা দিন তো সংসারের হালটা আমার হাজব্যান্ড আর আমার মেয়ের ওপরে ছেড়ে দিয়ে নিজে বিছানায় শুয়ে বসে কাটিয়েছি। বিছানায় শুয়ে শুয়ে যখন দেখতাম এখানে ধুলো বা ওখানে একটু অপরিষ্কার, মনটা যেন ভীষণ খুঁতখুঁত করতো। উপায় নেই, কি করব বুঝতে পারি। ওদের কাছে এই ঘরের সব কাজটাই একটা এক্সট্রা হয়ে দাঁড়ায়, কারণ আমার মেয়ের সামনে 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। ও নিজের পড়াশুনো নিয়ে সব সময়তেই ব্যস্ত থাকে, প্রাইভেট টিউশন আছে, সব কিছু নিয়ে ব্যস্ত। বাবুর একা হাতে নিজের ব্যবসার কাজ সামলায়, বাইরে ঘরে দুদিকটা দেখা ওর পক্ষেও একটু অসম্ভব হয়ে দাঁড়ায়। ঘরটা যে পুরো আমি সামলাই, আমাদের মতো গৃহিণীরা যদি এরকমভাবে একবারে ব্লক হয়ে যায় তখন বাড়ির আরও যারা সদস্য থাকে তাদের কাঁধের ওপরে চাপটা একটুখানি বেশি এসে পড়ে বইকি। তো আমার ঘরেও সেটাই হয়েছিল। বাবু বাইরের কাজ সামলে বাজার দোকান সব কিছু করে নিয়ে ঘরদোর গুছিয়ে নিয়ে রান্নাবান্নার কাজ করা, ঠিকঠাক টাইম মতো সবাইকে খেতে দেওয়া, আলাদা আলাদা ভাগে ভাগে সমস্ত কাজ গুছানো ওর পক্ষে একটুখানি অসম্ভব হয়ে যেত। ও যেটুকুনি সময় ঘরে থাকতো ঘরের কাজটুকুনি করে বেরিয়ে গেলে তারপরে খেতে দেওয়া, সেই খাবারের বাসনপত্রগুলো গোছানো, এই সমস্তগুলো আমার মেয়ে করতো। যেটুকুনি পারতো বাবা মেয়ে দুজনে মিলে হাতে হাতে গুছিয়ে গুছিয়ে করেছে। আমি সত্যি এই কথাগুলো যখন চিন্তা করি মনে মনে খুবই খুশি হই। যাই হোক, যে ওরা চালিয়ে নিয়েছে, বাইরের কোনো মানুষের ওপরে মানে ডিপেন্ডেন্ট হতে হয়নি ওদেরকে, ওরা নিজেরা ঠিকঠাক মতো চালিয়ে নিয়েছে। ঘরে বসে বসে আমি হয়তো কিছু কিছু বলে দিতাম, এইটা এইভাবে করতে হবে কি ওইটা ওইভাবে করতে হবে। রান্নার কাজে তো ওরা সেভাবে পটু নয়, আমি বরাবর রান্নাবান্না সমস্ত কিছু করে থাকি, তবে ঠেকায় পড়লে পরে যে করে ওরা উঠতে পারবে সেটাই আমি বুঝতে পারলাম। তো যাই হোক, তো চলো, বহুদিন পরে ঘরদোর সমস্ত আস্তে আস্তে গোছাচ্ছি। এখনও অবধি বড্ড ক্লান্তি লাগে জানো তো, ঠিকঠাক মতো আগের মতো এনার্জি নিয়ে কাজটা করতে পারি না। তবে ডাক্তারবাবু বলেছেন যে মাসখানেকের মধ্যে ক্লান্তি ভাবটা কেটে যাবে। এখন প্রায় বেলা 10:30 মতো বাজে। আমাদের সকালের জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওরা দুধ কর্নফ্লেক্স খেয়েছি আর আমি যেরকম প্রতিদিন ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ খেয়ে থাকি সেরকমই খেয়েছি। প্রায় 1.5 মাস হতে চললো। ডাক্তারবাবু বলেছিলেন 1.5 মাস পর থেকে নর্মাল খাওয়া দাওয়া করতে পারো। তো আজকে আমি একদমই নর্মাল খাওয়া দাওয়া করব। সেই জন্য বাবু সকালবেলাতে জলখাবার খাওয়ার আগে বাজারে গিয়েছিল একটুখানি চিকেন আনতে। তো চিকেন নিয়ে এসছে, আর আসার পথে বাড়ির সামনে একটা ঠেলা এসেছিল, সেখানে কিছু সবজি ছিল। তো যেরকম অল্প একটু আধটু সবজি পেয়েছে সেখান থেকে নিয়ে এসেছে, আর কিছু অল্প মুদির জিনিস আনার ছিল সেটাই আনা হয়েছে। তো সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে একটুখানি ছাদে রোদ আসছে সেখানে একটুখানি শুকোতে মানে জল ঝরাতে দিয়ে দেবো। তারপরে বাকি যে মুদির জিনিসগুলো আছে জায়গায় জায়গায় তুলে রাখবো। আমি সাধারণত মাসকাবারি ফর্দ লিখে নিয়ে তারপরেই মুদির জিনিসপত্র আনাই, কিন্তু এখন তো সব কিছু একটু এদিক ওদিক হয়ে গেছে, সেই জন্য যে কটা জিনিস এমার্জেন্সি মনে হলো আমি ওইটুকুনি জিনিসই আজকে আনিয়েছি। যেমন চিজের প্যাকেট, একটা পাস্তার প্যাকেট, হলুদ গুঁড়ো, বেসনের গুঁড়ো, পোস্ত, তিল আর এলাচ। তো এইটুকুনি জিনিস মনে হলো খুবই দরকার, একদমই বাড়ন্ত, সেই জন্যই আমি নিয়ে এসেছি। আর এখানে হলুদ গুঁড়ো, বেসনের গুঁড়ো বা ছাতু, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এই সমস্ত জিনিস আমি এরকম লুজ নিয়ে আসি, কারণ যে মুদির দোকান থেকে আমি আমার মাসকাবারি জিনিসপত্র আনি তাদেরই ভাঙাবার কল আছে, তারা ওখান থেকে ভাঙিয়ে দেয়, সেই জন্য ওখান থেকে আমি ওজন করে লুজ কিনে নিয়ে আসি। ইভেন ছাতুটাও আমি ওদের ওখান থেকে ওরকমভাবে ভাঙিয়ে নিয়ে আসি। আর জিরে, ধনে, হলুদ গুঁড়োর একটা করে বা দুটো করে প্যাকেট এমনিতে ঘরে আমার থাকে স্টোর করা এমার্জেন্সি পারপাস, কখনো যদি এরকম না পাই বা ওদের যদি কল বন্ধ থাকে বা কিছু, সেই জন্য এমার্জেন্সি পারপাস
ওরকম আমার ঘরে স্টোর করা থাকে। আমি সবসময়তেই 100 গ্রাম পোস্ত কিনলে তার সাথে 100 গ্রাম তিল কিনে নিয়ে এরকম কন্টেনারের মধ্যে ভালো করে মিশিয়ে রেখে দিই। নর্মালি পোস্তর তো প্রচণ্ড দাম, আর পোস্তর সাথে যদি তিল মিশিয়ে আলু পোস্ত বানাও বা পোস্তর যে কোনো আইটেম বানিয়ে থাকো না কেন, স্বাদের মধ্যে কিন্তু একটুও তফাৎ হয় না। কাউকে না বললে কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এখানে সমপরিমাণ পোস্ত আর তিল আছে। সাদা তিল খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকার। তারপরে পোস্তর সাথে মিশিয়ে খেলে স্বাদের যখন কোনো পার্থক্য বোঝা যায় না, তাহলে না খাওয়ার তো কোনো কারণ নেই। সত্যি কথা বলতে জিনিসটা উপকারী তো বটেই, তার সাথে আমাদের পয়সাটাও অনেকটাই সেভ হয়। মুদির জিনিসগুলো রিফিল করার সময় একটু আধটু গুঁড়ো চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেই জায়গাটা মুছে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কন্টেনারগুলোর গায়ে যেটুকুনি যা গুঁড়ো ছড়িয়ে পড়েছিল সেটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে স্টোরেজের মধ্যে রেখে দিলাম। তোমরা যারা আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 কেজি চিকেন বানাচ্ছি। 1 কেজি চিকেন বানাতে কতটুকুনি তেল দিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আলু, চিকেন, বাটা মশলা, লবণ, হলুদ সব কিছু দিয়ে একেবারে ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করব। কোনো রকমভাবে কোনো শুকনো লঙ্কা বা কোনো বেশি কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না। বাটা মশলাটা দেখে লাল মনে হচ্ছে, এটার রঙটা কিন্তু একদম পাকা লঙ্কা আর টমেটো দিয়েই এসেছে। তো আমি কিন্তু সচরাচর এরকমভাবে বাজার থেকে পাকা লঙ্কা কিনে নিয়ে আসি, সেইভাবেই রান্নার রঙটা আমার চলে আসে। শুকনো লঙ্কা খুব কম মাত্রাতে আমি ব্যবহার করি। তোমরা হয়তো সচরাচর আমার রান্নাতে দেখতে পাবে না শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা ব্যবহার করতে। আমি চেষ্টা করি শুকনো লঙ্কা জিনিসটাকে অ্যাভয়েড করার। কোনো সময় কোনো রেসিপিতে যদি একটু দরকার হয় তখন তো হয়তো দিয়েও থাকতে পারি। তো যাই হোক, এখানে বেশ অনেকটা সময় পরেই আমার ওদিকে ভাত হয়ে গেছে, উচ্ছে সিদ্ধ, পেঁপে সিদ্ধ এই সমস্ত কিছু করা হয়ে গেছে। আর চিকেনটাও আমি বন্ধ করে দিয়েছি। তো গ্যাসের ওভেনটা তো এই সময় একদমই গরম হয়ে রয়েছে, সেই জন্য কাউন্টার টপ, পিছনের ওয়ালটা সমস্ত কিছু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসের ওভেনটা আমি পরে মুছবো। বেলা 1:30 মতো বাজে। স্নান টান করে পুজো সেরে দুপুরের খাবার সার্ভ করে দিয়েছি। পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ আর চিকেন। সন্ধে হয়ে আসছে, বাইরের দিকটা আলো আঁধারি হয়ে এসছে। এই সময়টাতে বিকাল 5:30 মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে সন্ধে লাগিয়েছি। সন্ধে লাগিয়ে ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো কাচাকাচি করা হয়েছিল সেই জামা কাপড়গুলো দেখে নিয়ে তুলে নিয়ে এসে এবার ভাঁজ করে নিয়ে আলনাটাকে গুছিয়ে ফেলছি। এই সমস্ত কিছু জামা কাপড় যদি দিনের দিন না গুছিয়ে নেওয়া হয়, এক জায়গায় জড়ো হয়ে গেলে ঘরদোরগুলো ভীষণ অপরিষ্কার লাগে, যেটা আমি ভালো মতো বুঝতে পেরেছি এই কদিনে। কারণ জামা কাপড় ভাঁজ করতে বাবা মেয়ের দুজনেরই ভীষণ অনীহা। ওখান থেকেই খুঁজে বার করতো, খুঁজে বার করে নিয়ে পরে বাইরে যেত। কিন্তু ভাঁজ করতে গেলে ওদের যেন গায়ে জ্বর আসতো। কিছু সময় আমি বিছানায় বসেও জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে দিয়েছি। ওরা খালি আমি যেরকম ভাগে ভাঁজ করে রাখি, ওরমভাবে ভাগে ভাঁজ করে রাখতাম, ওরা নিয়ে গিয়ে আলনায় তুলে রাখতো। তো দেখেছি আমি খেয়াল করে, আলনা অপরিষ্কার থাকলে আর বিছানা অপরিষ্কার থাকলে ঘরটা যেমন খারাপ লাগে দেখতে, তেমনি এক গাদা জামা কাপড় যদি চারিদিকে জড়ো হয়ে থাকে যেন পুরো ঘরদোরই অপরিষ্কার লাগে। জানি না আমার এটা শুধু মনে হয় না তোমরাও এরকম একটা ফিল করো। তো যাই হোক, জিনিসগুলো জায়গায় তুলে নিয়ে এলাম। আর দুপুরবেলা শোয়ার পরে বিছানা তো একটুখানি এলোমেলো হয়েই যায়। সন্ধেবেলার দিকে যদি বিছানাটা ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার না করে নিই, এই একটাই ঘর আমার দেখতে বড় বেশি খারাপ লাগে। সেই জন্য সব সময় চেষ্টা করি অল্প একটু আধটু যা আছে তার মধ্যে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। এখন চলে এসেছি রান্নাঘরে, রাত্রের খাবারের জোগাড় করব। আর এখন মামামকে একটুখানি পপকর্ন বানিয়ে দিচ্ছি। আর বাজার থেকে আম আনা হয়েছিল, তো ওকে একটুখানি আম কেটে আর একটুখানি পপকর্ন বানিয়ে দেবো ওর সন্ধ্যেবেলা একটুখানি খাবার হিসাবে। আর রাত্রিবেলার জন্য ভেবেছি আলু পটলের তরকারি করব আর রুটি বানাবো। চিকেনটা আজকে অনেকটাই বানিয়েছিলাম,
তো দুপুরবেলাতে যেটুকুনি চিকেন খাওয়া হয়েছে আর বাকিটুকুনি আমি রেখে দিয়েছি ফ্রিজে, আগামীকাল দুপুরবেলাতে হয়ে যাবে। দুপুরের রান্নাটা যদি একটু আধটু যদি গোছানো থাকে, মানে মেন কোর্সটা যদি বানানো থাকে, তাহলে একটু শাক পাতা বা একটু কিছু সিদ্ধ বানালে আর ভাতটা বানালে পরে রান্নার একটা বড় চিন্তা মাথা থেকে দূর হয়। তো এই কদিন বললাম না যে বড় বেশি ক্লান্ত লাগছে কাজ করতে গেলে, একদিনে যদি একটুখানি দুদিনের রান্না একটু যদি গুছিয়ে রাখতে পারি তাহলে আমার পক্ষে অনেকটাই ভালো, মানে মাথা থেকে একটা বড় চিন্তা দূর হয় যে কি খেতে দেবো বা কি রান্না করব। আমি সাধারণত একটা রেডিমেড মশলা বানিয়ে রাখি, সেটা আমি আগেও কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে নিরামিষ তরকারি বানাতে গেলে, যেমন দেখো আমি এখানে কড়াইতে আলু আর পটল ভাজতে বসিয়েছি, ওই মশলাটা যদি আমার বানানো থাকতো, মানে আদা জিরে আর লঙ্কা টমেটো দিয়ে ভালো করে বেটে কড়াইতে কষিয়ে নিয়ে আমি একদম এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিই, 7 দিনের জন্য একদম নিশ্চিন্ত থাকি। তো ওই রকম যদি বানানো থাকতো তাহলে আলু পটলটা ভাজলে পরে আর মশলাটাকে মিশিয়ে দিলে পরেই আমার রান্নাটা হয়ে যেত। তো যাই হোক, ওরকম মশলাটা তো বানানো নেই, রান্না করতে গিয়ে একটা কেলেঙ্কারি ঘটিয়ে ফেলেছি। তো ওই মশলা পেস্ট করার সময় যে আদা কাটতে গেছি, কেমন করে যে আঙুলটা আমার ছুরির মাঝখানে চলে এসেছে, আঙুলটা বেশ খানিকটা কেটে গেছে। মাম্মাম তাড়াতাড়ি একটা কফির পাউচ কেটে আমার কাটা জায়গাটাতে দিয়ে রেখেছে ব্লাডটা বন্ধ করার জন্য। তারপরে বাকি রান্না বান্না সব কিছু ওই সেরেছে। তো বন্ধুরা, আজকে আর উপায় নেই, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।